আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম 85 টাকা কমানোর সিদ্ধান্ত আজ থেকে কার্যকর। বাস্তব চিত্র ভিন্ন বলছেন ব্যবহারকারীরা। আবারও উত্তাপ ছড়াচ্ছে চালের বাজার। কিছুটা বেড়েছে আটা, ময়দা, মুরগি ও ইলিশের দাম। স্থিতিশীল শীতকালীন সবজির বাজার। আগামী 13 ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা। শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ। উত্তাল ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন। চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বিষয়টি আদালতের এখতিয়ার, মন্তব্য শাহজাহান খানের। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। শুরুতেই এলপিজি ও বাজার পরিস্থিতির খবর। বিশ্ব বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সিলিন্ডার গ্যাসের দাম কমালেও বাজারে তার প্রভাব পড়েনি। ক্রেতারা বলছেন, বিইআরসির নির্ধারিত দামে কোথাও গ্যাস সিলিন্ডার মিলছে না। তবে বিক্রেতাদের দাবি, নতুন দামেই বিক্রি করছেন তারা। বৃহস্পতিবার 85 টাকা দর কমিয়ে 12 কেজি সিলিন্ডারের এলপিজির দাম 1228 টাকা নির্ধারণ করে দেয় বিইআরসি। মোবাইল করিমের রিপোর্ট। মূল্য দাঁড়িয়েছে 1228 টাকা। বিইআরসির ঘোষণা অনুযায়ী 12 কেজি সিলিন্ডারের এলপিজির দাম 3 ডিসেম্বর থেকে নির্ধারণ করা হয়েছে 1228 টাকা। নভেম্বর মাসে ছিল 1313 টাকা। গত মাসে এটা ছিল 1313 টাকা। গ্রাহক পর্যায়ে অসন্তুষ্টি ও দীর্ঘদিনের দাবিতে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে গত 12 এপ্রিল দেশে প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজির দাম প্রতি মাসে সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়। কারণ এলপিজির পুরোটাই আমদানি নির্ভর। নতুন এই দাম কতটুকু কার্যকর হয়েছে সেটি দেখতে বাজার ঘুরে পাওয়া গেছে ক্রেতাদের নানা অভিযোগ। যে ছোটটার দাম কমছে, বড়টার দাম তো কমেনি। ছোটটা তো এখন দোকানদাররা কম নিচ্ছে না, খবরে বলছে খালি কমছে। কিনতে আসছি, দাম বলতে ইচ্ছা করলে কমছে। যদিও বা বিক্রেতারা বলছেন কর্তৃপক্ষ নির্ধারিত দাম রাখার কথাই। 1350 চলে আর কি। আপাতত আমাদের তো আগের মাল, দাম তো 85 টাকা কমছে। আমাদের অনেক বাইন্ডিং আছে, রানিং রেট কার্যকর করতে হবে। যখনই রেট নির্ধারিত হবে নতুন, সে রেটে আমরা দিতে বাধ্য। গত 20 বছর আগে বেসরকারি খাতে এলপিজি ব্যবসা শুরু হয়। দিনে দিনে বাজারের চাহিদা ও ব্যবসার পরিধি বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় দাম নিয়ে রয়েছে নানা অনুযোগ। মোবাইল করিম, মাইটিভি, ঢাকা। নিত্যপণ্যের বাজারে আবার উত্তাপ ছড়াচ্ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের কেজি প্রতি দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। ভরা মৌসুমে কেন চালের দাম বাড়ছে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা। চালের পাশাপাশি কিছুটা বেড়েছে আটা, ময়দার দামও। মুরগি, ইলিশ মাছের বাজারও চড়া, তবে কমেছে অন্যান্য মাছ ও শীতকালীন শাকসবজির দাম। এসএম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর প্রাণকেন্দ্রে কারওয়ান বাজার। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যসহ চাল, ডাল, তরি তরকারি, মাছ, মাংস কেনার সর্বোত্তম স্থান। আর এখানেই বাড়ছে চালের দাম। ভরা মৌসুম হওয়ার পরও দাম কেন কমছে না, সেই প্রশ্ন খুদ চাল বিক্রেতাদেরই। প্রতিনিয়তই চালের দাম বেড়ে যাচ্ছে, যেটা হলো গত সপ্তাহের বাজারের সাথে এই সপ্তাহের বাজারে কোনো মিল নেই। বাজার অনেক বেশি, প্রত্যেক বস্তা চালে 50 থেকে 100 টাকা বেশি। একমাত্র কাহিনী হলো মেল সিন্ডিকেট করে তারা দাম বাড়াচ্ছে। সরকার যেন মেল ছাতালে ওইখানে তাদের কি দামে ধান বিক্রি হচ্ছে, কি দামে কি চাউল বিক্রি হচ্ছে, এটা যেন খতিয়ে দেখে। চালের সঙ্গে বারবার পাল্লা দিয়ে বাড়ছে আটা, ময়দার দাম। সঙ্গে রয়েছে মুরগির মাংস ও ইলিশ মাছের দাম। তবে অন্য মাছের দাম রয়েছে স্থিতিশীল। মাছের আমদানি আছে অনেক, আগে 20-30 টাকা 50 টাকা কম কেজিতে। গত সপ্তাহে ছিল ধরেন এর থেকে আরো 5 টাকা কেজিতে কম, এই সপ্তাহে 5 টাকা বাড়ছে। এই 15 দিনের ভিতরে কোনো ভোজ্য তেলের দাম বাজার উঠানামা করে না, আগের দামে আছে। তো মানে আজকে 2 সপ্তাহের ভিতরে কোনো জিনিস দাম বাড়েনি, আগের রেটে দাম আছে। বাজারে এখন শীতকালীন শাকসবজিতে 6 লাভ। মাঠের দাম অনুযায়ী বাজারে যে পরিমাণ দাম কমা উচিত ছিল, সে পরিমাণ দাম কমেনি শাকসবজিতে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনার কিছুটা সবজি, সিজনালি সবজির আপনার দাম কম আছে। গত সপ্তাহে সিম ছিল 60 থেকে 50 টাকা, এই সপ্তাহে সিম হয়েছে 30-35 টাকার দাম আর কি। এসএম খোরশেদ আলম, মাইটিভি, ঢাকা। এবারে শিক্ষাঙ্গন প্রসঙ্গ।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আগামী 13 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ক্যাম্পাসের পরিস্থিতি উত্তাল বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের বাসায় শৌচাগারে অচেতন হয়ে পড়ার পর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রভোস্ট সেলিমকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সাধারণ শিক্ষার্থীরা জানান, ওই দিন বাসায় ফেরার আগে ছাত্রলীগের একটি অংশ তাকে লাঞ্ছিত করে। তবে ওই অংশের ছাত্রলীগ নেতারা এই অভিযোগ অস্বীকার করেন। অধ্যাপক সেলিমের মৃত্যুর পর শিক্ষকরা একাডেমিক কার্যক্রম বর্জন করে ক্যাম্পাসে অবস্থান নেন। শিক্ষার্থী ও শিক্ষক সমিতি আন্দোলনে নামায় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কারণে অদ্য 3/12/2021 হতে 13/12/2021 পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকলেই দেশের প্রকৃত ইতিহাস বারবার বিকৃত হয়, আর আওয়ামী লীগ সরকার দেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরে। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে ট্রেন যুগে রাজশাহীতে নেমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, শহীদ AHM কামারুজ্জামানের মাজার, শহীদ ডক্টর জোহার মাজার এবং প্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দীপুমণি। ইতিহাস বিকৃতি সবসময় হয় না, শুধুমাত্র যখন বিএনপি জামাত ক্ষমতায় থাকে তখনই ইতিহাস বিকৃতি ঘটে। আর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশের যে বিশাল অর্জন, তা তো আমাদের বিভিন্ন যে পাঠ্যপুস্তক তাতে বিভিন্নভাবে প্রতিফলিত হবে। বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা তো অবশ্যই আমাদের পাঠ্যপুস্তকে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে রাষ্ট্রভাষা বাংলা স্বীকৃত হতো না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, 69-এর গণ অভ্যুত্থানের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একই সাথে বাংলাদেশ সৃষ্টির অংশীদারও। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে মিলিয়ে উন্নত ও গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে সরকারের পরিকল্পনা রয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় যদি না হতো তাহলে কিন্তু রাষ্ট্রভাষা বাংলা এটা প্রতিষ্ঠিত হতো না। এই যে আমাদের রাষ্ট্রভাষা বাংলার যে স্বীকৃতি, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় এর নেতৃত্ব দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বেই সারা বাংলাদেশ সেদিন গর্জে উঠেছিল রাষ্ট্রভাষা আন্দোলনকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে করে গবেষণা বাড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে করে অন্যান্য সকল যে সুবিধাগুলো আছে সেগুলো বাড়ানো যায়, আন্তর্জাতিক মানসম্পন্ন করা যায়, সেজন্য সবসময় মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং সুবিবেচক হিসেবে একটি সহানুভূতি নিয়ে সবসময় পাশে থাকেন। এবারে রাজনৈতিক প্রসঙ্গ। খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক দলের মানববন্ধনে তিনি বলেন, এটা কোনো দয়া নয় কিংবা মানবিক ব্যাপারও নয়, এটা নাগরিক হিসেবে তার অধিকার। খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। তার রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশি দিন চলে তাহলে তিনি বাঁচবেন না। তার যে রোগ হয়েছে আপনারা শুনেছেন, লিভার সিরোসিস, এই রোগ মারাত্মক রোগ এবং এই রোগের চিকিৎসা আমাদের দেশে সেইভাবে নাই। বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশের আত্মার জন্য তারা আজকে সবাই আসুক, রাজপথে দাঁড়াক, আমরা সবাই একসাথে তার দেশের খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাই, গণতন্ত্রকে মুক্ত করি।
খালেদা জিয়ার মুক্তি আর বিদেশে নিয়ে চিকিৎসা করানো এখন বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। তিনি বলেন, প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার চিকিৎসা করানোর সুযোগ দিবে সরকার। সকালে মাদারীপুরে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংরক্ষণ ও স্মৃতিসৌধের নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। শাহজাহান খান বলেন, আদালত যদি বিবেচনা করেন তাহলে খালেদা জিয়াকে মুক্তি দিতে পাবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে এখন সুশাসন নেই, একনায়কতন্ত্র কায়েম করা হয়েছে। মানুষ বিএনপি ও আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষ আবারও বিকল্প হিসেবে জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সকালে মহানগরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জিএম কাদের। সম্মেলনে জিএম কাদের ছাড়াও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সম্মেলনে সাবেক সচিব এম নিয়াজউদ্দিনকে সভাপতি ও সিটি কাউন্সিলর মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা দেওয়া হয়। আমাদের দেশে এখন গণতন্ত্র নেই। আমি কথাটি বারংবার বলছি, সাংবিধানিকভাবে আমাদের দেশে একনায়কতন্ত্র কায়েম করা হয়েছে এবং সেই একনায়কতন্ত্রের কুফল আমরা প্রতিটি অক্ষরে অক্ষরে এটা আমরা অনুভব করছি এবং প্রতিটি মানুষ এর জন্য এই অবস্থার মুক্তি চাচ্ছে। মানুষ চাচ্ছে প্রকৃত গণতান্ত্রিক অবস্থা, যার জন্য স্বাধীনতার সংগ্রাম হয়েছিল। মানুষ চাচ্ছে প্রকৃত গণতান্ত্রিক অবস্থা, যার জন্য এরশাদ সাহেবকে বলা হয়েছিল এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছেন। প্রতিবন্ধী দিবসের খবর। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। শারীরিক বা মানসিকভাবে শতভাগ সক্ষমতা না থাকলেও প্রতিবন্ধী নাগরিকদেরও রয়েছে উন্নয়ন ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের পূর্ণ অধিকার। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবন্ধীদের সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করতে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মকৌশল। আর সেই লক্ষ্যে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। শিলুরুজা রিপোর্ট। সমাজের ৮-১০ জন মানুষ যেভাবে জীবনযাপন করেন, চলাফেরা ও কাজকর্ম করেন, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণে অনেকেই সেই কাজগুলো করতে পারেন না। বিশেষ চাহিদার এসব মানুষদের প্রতি অনেকেই বৈষম্যমূলক আচরণ করে থাকেন। কিন্তু প্রতিবন্ধী নাগরিকদেরও রয়েছে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। আমরা চাকরির আবেদনটা করে তখনই দেখে শ্রবণ না, এটা কি কাজ করবে, ডাকলে তো শুনবে না। এটা কেমন কথা? আমার বাচ্চাটা ডাকতে শুনবে না, তাকে কি আমি বঞ্চিত করব? আমরা এতটা অবহেলিত যে আমার সংসার আমার মা বাবা আমাকে দেখতে পারে না। শত প্রতিবন্ধকতা পেরিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিগত দিনগুলোতে বিশেষ এই জনগোষ্ঠীও অবদান রাখছে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে। করোনায় আমাদের শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তারা কথা বলতে পারে না এবং মানুষের সাথে যোগাযোগ করতে পারে না, যার জন্য কোনো ত্রাণ তারা সংগ্রহ করতে পারেনি। আস্তে আস্তে প্রতিবন্ধীদের ভাগ্যের উন্নয়ন ঘটছে। শ্রবণ ও বাক প্রতিবন্ধী এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হলে অবশ্যই প্রাথমিক বিদ্যালয় ইশারা ভাষার শিক্ষক নিয়োগ করতে হবে। আর তাদের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ক্ষেত্রগুলো তুলে ধরে সমাধানের আশ্বাসের কথা জানালেন জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। প্রতিবন্ধী স্বাভাবিক মানুষের মতোই একটা মানব সম্পদ হিসেবে কাজ করতে পারে, এটি আমাদের ধারণা। আমাদের মহান নেত্রী শেখ হাসিনা সেই চিন্তা করেই এদেরকে উন্নয়নের মহাসড়কে তাদের অংশগ্রহণের অন্তর্ভুক্তির জন্য চেষ্টা করছে। অন্যদিকে সমাজের এই বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের নিয়ে সরকারি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান এমপি। প্রতিটা প্রতিবন্ধী যাতে তাদের নাগরিক অধিকার নিয়ে এবং কর্মক্ষম হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেজন্য কিন্তু তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং সরকার প্রত্যেকটা উপজেলায় টিটিস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছে এবং সেখানে ইনস্ট্রাকশন আছে প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দিতে হবে। কুসংস্কার, ভয় এবং সহিংসতা থেকে বেরিয়ে এসে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সকল পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ হবে, এমনটাই প্রত্যাশা সকলের। শিউলি রোসা, মাই টিভি, ঢাকা। এবার ওয়ানগালা উৎসবের খবর। রাজধানীতে গারো জনগোষ্ঠী পালন করল তাদের প্রধান উৎসব ওয়ানগালা, যাকে নবান্ন উৎসব নামেও উল্লেখ করেন অনেকে। আদিম ছন্দে গারো জনগোষ্ঠী ধন্যবাদ জানায় তাদের শস্য দেবতা মিশি শালজংকে, উৎসর্গ করে তাদের কষ্টার্জিত ফসল। বর্ণিল আয়োজনে নিজেদের শেকড়কে স্মরণ করতে পেরে উচ্ছ্বসিত শহুরে গারোরা। ডেনি জংয়ের রিপোর্ট। গ্রাম বাংলায় হেমন্তের এই সময়টা ফসল ঘরে ওঠানোর ব্যতিক্রম নয় গারো জনগোষ্ঠীও। তাদের শস্য দেবতা মিসি শালজংয়ের আশীর্বাদে ফসলে ঘর ভরে উঠেছে, তাকে ধন্যবাদ না জানালেই যে নয়।
সেই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানই হলো গারোদের ওয়ানগালা উৎসব। শহুরে কোলাহলে বেজে উঠল তাই আদিম বাদ্যযন্ত্র, তালে তালে এগিয়ে চলে উৎসবের ক্ষণ। সংস্কৃতির প্রকৃত ঘ্রাণে সবাই মিশে যান নিজেদের আদিম সত্তায়। আদিতে গারো জনগোষ্ঠী ছিল সাংসারিক ধর্মের অনুসারী, তবে বর্তমানে 90% বেশি খ্রিস্ট ধর্মের অনুসারী। কিন্তু তাতে কি, নিজস্ব সত্তা আর শেকড়কে তো কখনো ভোলা যায় না, যার মেলবন্ধনের দেখা মেলে এই ওয়ানগালা উৎসবে। আমাদের রক্তে মানে আমাদের কৃষ্টি কালচার আছে, এটা আমাদের মানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বোঝা যায় যে আমরা আসলে আমাদের রক্তে মিশে আছে। আমাদের আনন্দ উৎসবের একটা প্রতীক হলো আমাদের এই চু, এবং এটা আমাদের পবিত্রতার প্রতীক, এবং আমরা আসলে আমাদের গারোদের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আসলে আমাদের এই জিনিসটা আমরা এই চু আমরা ব্যবহার করে থাকি। আমরা মনে করি এই যে আমরা ফসল পাচ্ছি, খেতে পারছি, সবকিছু করতে পারছি, এগুলোর অবদানের পেছনে যার হাত সে হচ্ছেন আমাদের মিসেস আলজম। প্রতিনিয়ত আমাদের জাতিগোষ্ঠী এবং ভাষা বিলুপ্ত হচ্ছে, কিন্তু আমরা চাই আমাদের ভাষা সংরক্ষিত হোক এবং আমাদের আদি রীতিতে আমরা আমাদের কালচারাল যে ট্রেডিশন কালচার এগুলো আমরা ধরে রাখি। বন, পাহাড় আর জল, মোট কথা প্রকৃতি থেকে দূরে মেগা সিটিতে বসবাস করেও নিজেদের আদিম সত্তাকে উপভোগ করতে পারাটা গর্বের বিষয় বলেই মনে করেন উৎসব আয়োজনের প্রধান, যাকে গারোরা নকমা উপাধিতে অভিহিত করে। নগরকেন্দ্রিক জীবনে আমাদের এই সংস্কৃতিটাকে তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই বাঁচিয়ে রাখার জন্যই এই ওয়ানগালাটা একটা প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মটা আমরা নানাবিধভাবে ব্যবহার করছি। গারোরা তাদের হারিয়ে যাওয়া সেই সংস্কৃতি আবার পুনরুজ্জীবিত করতে পারবে, আবার নতুনভাবে তাদের জীবন রীতি, গারো রীতি ধরে রাখতে পারবে, বা ধরে রাখার একটা অবকাশ প্রয়াস এখান থেকে পাবে। যতই লাগুক আধুনিকতার ছোঁয়া, যতই শহরে থাকুক গারোরা, তবুও নিজেদের শেকড়কে যথাযথ মর্যাদা দেওয়ার প্রত্যয় জানান সবাই। হাজার হাজার বছরের সংস্কৃতি থাকবে চির অটুট, সেই প্রত্যাশা সবার। মাইটিভি, ঢাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং ডিজিটাল ইকোনমিক হাব হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে কক্সবাজারে একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত A2I প্রকল্প আয়োজিত A2I প্রকল্পের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। A2I এর প্রকল্প পরিচালক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মশালায় পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুমিল্লা থেকে চাঁদপুরে ঘুরতে আসার পথে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 বন্ধু মারা গেছেন। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল ধেররা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবাই কুমিল্লা চান্দিনার বেলাশর এলাকার বাসিন্দা। 3 বন্ধু হলেন সুজন, মনির ও সোহাগ। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ বাজার থেকেই বাস এবং চালককে আটক করা হয়েছে। পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে সমন্বয়কারী সহ 5 জলদস্যুকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জলদস্যু সমন্বয়কারী খলিল জমাদার, মাহাতাব পেদা, জামাল আকন্দ, মাসুম ও মিনাজ খা। দুপুরে বরিশাল র্যাব 8 সদর দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, এরা পাথরঘাটা, বরগুনা ও পটুয়াখালী সংলগ্ন সমুদ্র এলাকায় জেলেদের নৌকায় ডাকাতি, লুণ্ঠন ও অপহরণের ঘটনায় জড়িত। এই ডাকাত চক্রের সদস্য সংখ্যা আমরা পেয়েছি 17 থেকে 18 জন। এই 18 জন সদস্য এবং 3 থেকে 4টি উপদলে তারা তাদের এই ডাকাতি কার্যক্রম, জিম্মি বা অপহরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। মহানগরী বরিশালে প্রতিদিনই বাড়ছে অসুস্থ বেওয়ারিশ কুকুর। মহামারী করোনা ও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কের মাঝে যত্রতত্র অসুস্থ প্রাণী নিয়ে অস্বস্তিতে নগরবাসী। পারভেজ রাসেলের রিপোর্ট।
দেখলে মনে হয় পশুপালন পুনর্বাসন কেন্দ্র এটি। প্রতিদিন এভাবেই নগরীর রাজপথগুলো দখলে রাখে এসব বেওয়ারিশ কুকুরগুলো। নিয়ন্ত্রণ না থাকায় বেড়েই চলছে এর সংখ্যা। হিংস্র কুকুরগুলো আক্রান্ত হচ্ছে অজ্ঞাত রোগে। করোনার মধ্যে নতুন করে আতঙ্কিত হয়ে পড়ছে এ নগরবাসী। রাস্তায় অনেকের থাকে, অনেক ধরনের ভাইরাস আক্রান্ত থাকে কুকুরগুলা, যার কারণে এদের কারণে আমরা মূলত চলতে গেলে খুব ভয়ের ভিতরে থাকা হয়। করোনা প্লাস নতুন ভাইরাসের আক্রমণ এবং অসুস্থ কুকুরের সংখ্যা সবকিছু মিলে আমরা নগরবাসী যে আতঙ্কে আছি। সিটি কর্পোরেশনের তথ্য মতে 30টি ওয়ার্ডে 2 বছর পূর্বে 2500 কুকুরকে ভ্যাকসিন দেয়া হলেও বর্তমানে না পাওয়ার সংখ্যা এখন কয়েক গুণ। এই যে কুকুরগুলো রাস্তায় আছে, আমাদের বাচ্চারাও স্কুলে যাচ্ছে প্রতিনিয়ত, এগুলো আমাদের প্রচুর হয়রানি হতে হচ্ছে। অসুস্থ কুকুরের চিকিৎসা নিশ্চিত করে সড়ক নিরাপদ করার জোর দাবি সচেতন মহলের। অসংখ্য কুকুর কিন্তু রয়েছে এবং সেই কুকুরগুলো নানাভাবে রোগেও আক্রান্ত হচ্ছে। যে পরিমাণ কুকুরের রোগ বাড়ছে এখন সেটার আমাদের প্রতিরোধ দরকার। অসুস্থ কুকুর নতুন ভাইরাস বহন করতে পারে দাবি এই চিকিৎসকের। নগরবাসী যেভাবে আতঙ্কিত, আমরা চিকিৎসকরাও আতঙ্কিত, কারণ এতে বিভিন্ন রকমের রোগ ছড়ায়। জলাতঙ্ক তো আছেই, তাছাড়াও বিভিন্ন রকমের নাম না জানা রোগেও নগরবাসী আক্রান্ত হতে পারে। কুকুর নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন সিটি কর্পোরেশনের এই পশু চিকিৎসক। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এই কুকুর মানুষকে ক্ষতি করবে না, আর কুকুর যে সংক্রমণ রোগ ছড়াবে এরকম আমাদের কোনো রিসার্চ বা আমাদের কোনো না থাকার কারণে আমরা এক্স্যাক্টলি আমরা এটা এখনও বলতে পারছি না যে কুকুর দ্বারা এখনও কোনো আমাদের ভাইরাস বা কোনো রোগ ছড়াচ্ছে, এটা আমরা এখনও নিশ্চিত না। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের নিধন না করে অসুস্থ কুকুরের চিকিৎসার পাশাপাশি এদের পুনর্বাসনে এনে সংশ্লিষ্টরা এ নগরী করবে নিরাপদ, এমনটাই দাবি সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম 85 টাকা কমানোর সিদ্ধান্ত আজ থেকে কার্যকর। বাস্তব চিত্র ভিন্ন বলছেন ব্যবহারকারীরা। আবারও উত্তাপ ছড়াচ্ছে চালের বাজার, কিছুটা বেড়েছে আটা, ময়দা, মুরগি, ইলিশের দাম। স্থিতিশীল শীতকালীন সবজির বাজার। আগামী 13 ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ। উত্তাল ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন। চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের, বিষয়টি আদালতের এখতিয়ার, মন্তব্য শাহজাহান খানের। ডেল্টা বেটার তুলনায় 3 গুণ সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের, আফ্রিকার গবেষণায় প্রকাশ। এবার মালয়েশিয়া ও ফিনল্যান্ডে শনাক্ত। কাল ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশের, অপরাজিত থাকতে চায় সফরকারীরা। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদ আলী। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।